তেল সংকটে নাকাল জনজীবন, পরিস্থিতি সামলাতে বিপাকে পাম্প কর্তৃপক্ষ। পুলিশ কোনো বিশেষ দলের নয়, সংস্কারে এগিয়ে নিতে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। ইরানের পরমাণু স্থাপনায় যৌথ বাহিনীর হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত তেল আবিব, সৌদিতে আহত 12 মার্কিন সেনা। আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানী জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে নাকাল জনজীবন। সকাল গড়িয়ে দুপুর হলেও পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ লাইন যেন শেষই হচ্ছে না। কোথাও কোথাও এ জট ছাড়িয়ে গেছে 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত। সবচেয়ে বিপাকে পড়েছেন তারা, যাদের গাড়ি মাঝপথে জ্বালানি ফুরিয়ে অচল হয়ে গেছে। সরকারি কড়াকড়িতে পাম্পে বোতলজাত তেল না মেলায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। সরবরাহ সংকটে পাম্প কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। রাজধানী জুড়ে জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। দিন যত গড়াচ্ছে পাম্পগুলোতে যানবাহনের লাইন তত দীর্ঘ হচ্ছে। হাতে গোনা কয়েকটি পাম্পে তেলের সরবরাহ থাকলেও সেখানে অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছে না। কোথাও কোথাও এই লাইন ছাড়িয়ে গেছে 2 থেকে 2.5 কিলোমিটার। সবগুলো পাম্প একদম বন্ধ, সাইনবোর্ড ঝোলানো যে সেখানে তেল নেই। এখন কি করবো বুঝতে পারতেছি না। আমি আমার বাসা থেকে বের হয়ে যতগুলো বাজে এই 13টা কিছু সব বন্ধ, কোনো সবগুলা পাম্পে স্টপ নাই। 10টা পাম্প করছি, কোনো পাম্পে তেল নাই। তো শেষ পর্যন্ত 6:40 এসে এখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে শুনতে পারলাম যে এখানে তেল নাই, তো 2টার পরে তেল দিবে আর কি। 2টা পর্যন্ত অপেক্ষা করে হলো তেলটা নিয়ে যায়। সংকটের চিত্র আরও ভয়াবহ রাস্তার মোড়গুলোতে। মাঝপথেই জ্বালানি ফুরিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে অনেক যানবাহন। নিরুপায় হয়ে কেউ কেউ প্লাস্টিকের বোতল হাতে পাম্পে ছুটলেও ফিরতে হচ্ছে রিক্ত হস্তে। আমাদের গাড়ির রাস্তা বন্ধ হয়ে গেছে, সেজন্য আমি আসছি, গাড়ি ঠেলে আনতে পারি না, কোনো কিছু পাইতেছি না সাহায্য। তখন কি করবো, বাধ্যতামূলক মানে গাড়ি ঠেলে সাইড করিয়া এখন বোতল নিয়ে আসছি, টুকে তেল দিতে বললে তেল দেয় না। পাম্পের কর্মীরা বলছেন সরবরাহ ঘাটতির কারণে তারাও দিশেহারা। চাপের মুখে ক্ষুব্ধ গ্রাহকদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের কাস্টমারের অনেক চাপ, আগে যেরকম অ্যাভেলেবেল ছিল এর থেকে অনেক বেশি। পাবলিক তো সারাদিনেই হট্টগোল করে, ওনারা অনেক লম্বা সিরিয়ালে দাঁড়ায়, তো অনেক সময় অনেক বিরক্ত হয়ে যায়। সরকারের পক্ষ থেকে জ্বালানি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেও রাজপথের চিত্র বলছে ভিন্ন কথা। সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট থেকে মুক্তি মিলছে না সহজে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠি বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। সেজন্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে জনবল বৃদ্ধি সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 43তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আলোচনা করে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক পুলিশ বাহিনীতে ফিরিয়ে আনা হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পদক বিতরণ করেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার যাওয়ার কথা রয়েছে। গতকাল তিনি নিজেই বিষয়টি জানান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় তিনি এই ঘোষণা দেন। সভা শেষে যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে পৌর মিলনায়তন মুখর করে তোলে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শনিবার নয়াপল্টন অফিসে যাবেন তিনি। এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, দলের চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের দিনে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের কার্যালয়ে তিনি আসবেন। আসার সময়টি আমাদেরকে জানানো হয়েছে ৫টা বা ৫টার ঠিক পরের যে সময়টি, সেই সময়টিতে আসার যে সম্ভাবনা সেটি রয়েছে এবং তার আসার বেশ কয়েক ঘন্টা সময় এখনও বাকি থাকলেও ইতিমধ্যেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে বিভিন্ন এলাকা থেকে মহানগর বা বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং এই কার্যালয় ঘিরে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। বিশেষ করে যৌথ বাহিনী, আর্মি বা সেনাবাহিনী থেকে পুলিশ সদস্য সহ সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এবং কার্যালয়ের সামনের যে স্থানটি রয়েছে, যে সড়কটি রয়েছে, সেই সড়কটির অনেকখানি স্থান সংরক্ষিত এলাকা হিসেবে ব্যারিকেড দিয়ে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হবার পর প্রথমবারের মতো আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং এর আগে দেশে দীর্ঘ সময় পর প্রায় 2 দশক পর তিনি গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং আজ তিনি পুনরায় আসছেন। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসনকে স্বাগত জানানোর প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অডিও বিভ্রাটকে ষড়যন্ত্র বলে মনে করে সংসদীয় কমিটি। অডিও বিভ্রাটের কারণ অনুসন্ধানে বুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। একই সঙ্গে সংসদ সদস্যদের আবাসন সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনা ঠিক করতে সবকিছুই করা হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মুনি। সেলিম মালিকের রিপোর্ট। গেল 12ই মার্চ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, কিন্তু অডিও বিভ্রাটের কারণে বিদেশে আমন্ত্রিত অতিথি ও কূটনীতিকরা সংসদ অধিবেশনের বক্তব্যের কিছুই শুনতে পাননি। পরিস্থিতি উত্তরণে কিছু সময় সংসদ অধিবেশন বন্ধ রাখা হয়। ঘটনার 2 সপ্তাহের বেশি সময় পর সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জাতীয় সংসদের চিফ হুইপ। বললেন, সরকারকে অপ্রস্তুত করতে বিষয়টি ছিল পরিকল্পিত। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কি, সেই দুইটা। একই সঙ্গে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসার সংকট সমাধানের করণীয় সম্পর্কেও জানান তিনি। মোরালের সবাই পাবে এরকমের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, হুইপ, চিফ হুইপ তারা আছেন, স্পিকার সাহেবরা আছেন, তারা তো তাদের বাসায় বাসা আছে। আর বাকি সদস্যদের আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে সকল সদস্য অ্যাকোমোডেট করতে পারে। এদিকে জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চিফ হুইপ জানান, আগামী পরশু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রয়াত দিলারা হাফিজের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপায় খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আর নীলফামারীর 3 উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। গতকাল রাত 11টা 20 মিনিটের দিকে শুরু হয় আকস্মিক শিলাবৃষ্টি।
প্রায় আধা ঘন্টা স্থায়ী এই শিলাবৃষ্টির রূপ নেয় ভয়াবহ রূপে। ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিস্তীর্ণ এলাকায় বড় আকারের শিলায় তছনছ হয়ে যায় ফসলের মাঠ। ধান, ভুট্টা, মরিচ, কলা সহ বিভিন্ন ফসল মাটির সাথে মিশে গেছে। ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও টিনের চাল ফুট হয়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা। অনেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। হঠাৎ এমন ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। অবস্থা কি হয়ে গেছে, আমি কিভাবে থাকবো, থাকার কোনো জায়গা নাই। বড় বড় শিলা, 250-300 গ্রামের শিলা। এই শিলায় বিশেষ করে ক্ষেতের মাঠ যে আছে, যে ধান ক্ষেত, পাট ক্ষেত, আখ, সব কিছুই মিসমার করেছে, সব মাটির সাথে একেবারে মিশে গেল। জীবনে আমরা প্রথম দেখলাম যে এরকম এত বড় বড় পাথর পড়লো আর কি, প্রায় আধা ঘন্টা মতো। পর দেখি ধান ক্ষেত, সব কিছু, ভুট্টা ক্ষেত, সব কিছু তছনছ হয়ে গেল। টানা 7 দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2157 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,37,012 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম এদিন সকাল 10টা থেকে কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,34,855 টাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।